Drinking alcohol and smoking is injurious to health. মিস্টার গার্সিয়া মারা গেছেন? কি বলছেন আপনি? বালিভর্তি বস্তা অথবা ওই রকম কোনো ভারী জিনিস দিয়ে আচমকা পিছন থেকে মাথায় আঘাত হানা হয়েছে। এক ঘায়ে মাথা কুড়ি ভেঙে চৌচির, ভিতর থেকে মগজ ছিটকে বেরিয়ে আসছে। আততায়ী বা তার কোনো সঙ্গীদের পায়ের ছাপ পাওয়া যায়নি, অন্য কোনো সূত্রেরও হদিস নেই। গার্সিয়া মারা যাওয়ার পরেও আততায়ী বেশ কিছুক্ষণ ধরে তার মাথাটা থেতলেছে। এই ব্যাপারটা যেমন ভয়ানক আবার তেমনই অদ্ভুত। আমাদের রং সবুজ আর সাদা, সাদা খোলা, সবুজ আটা, বড় সিঁড়ি, প্রথম বারান্দা, ডাইনে স্বাদ, সবুজ বাদামি চাদর, খুব জলদি ডি। ভালো সূত্র পেয়েছেন বলে মনে হচ্ছে। স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী অবলম্বনে দি অ্যাডভেঞ্চার অফ উইস্টেরিয়া লজ, গল্পের প্রধান চরিত্রে শার্লক হোমস এবং ইন্সপেক্টর বেন্স। তো শুরু হচ্ছে আজকের গল্প, দি অ্যাডভেঞ্চার অফ উইস্টেরিয়া লজ। সালে মার্চের দুপুর। সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। দুপুরে লাঞ্চ খেতে বসেছি, ঠিক তখনই একটা টেলিগ্রাম এলো হোমসের নামে, প্রিপেড। সে তখনই উত্তর লিখতে শুরু করলো। টেলিগ্রামে যে কি লেখা ছিল তা জানার কৌতূহল আমি দেখাইনি, সে নিজেও দেখেনি। খাওয়া শেষ হতে ফায়ারপ্লেসের ধারে দাঁড়িয়ে মুখে পাইপ গুঁজে সে টেলিগ্রামের বয়ান খুঁটিয়ে পড়তে শুরু করলো। তারপর হঠাৎ মুখ ঘোরালো আমার দিকে। দেখি ওর দু চোখে দুষ্টুমির ঝিলিক। আচ্ছা ওয়াটসন, তুমি তো লেখক। অদ্ভুত শব্দের অর্থ কেউ যদি তোমায় এক কথায় ব্যাখ্যা করতে বলে, তাহলে তুমি ঠিক কি জবাব দেবে? অদ্ভুত মানে অস্বাভাবিক, মানে যা দেখলে দু চোখ ছানা বড়া হয় আর কি। হলো না ওয়াটসন, হলো না। আমার মনে হয় তার চাইতেও বেশি। ঘাড় নাড়ল হোমস। ভয়ানক ও শোকাবহ কোনো ব্যাপার। অপরাধীদের বেলায় এই অদ্ভুত শব্দটি কি সাংঘাতিকভাবে ফুটে ওঠে তা তোমার লেখা আগের কাহিনীগুলো যে পড়েছে সে বুঝবে। আরে সেই যে লালচুল সমিতির কেসটা একবার মনে করো। গোড়ায় অদ্ভুত মনে হলেও শেষে দেখা গেল ব্যাংক ডাকাতির প্রচেষ্টা। তারপর সেই যে 5টা কমলা লেবুর বিচির কেসটা, আরে সেও তো এক অদ্ভুত মামলা, যার পরিণতিতে দেখা গেল নিছক খুনের ষড়যন্ত্র। সেই থেকে এই অদ্ভুত শব্দটা আমার চোখে পড়লেই হুঁশিয়ার হই। বড় কিছু ঘটতে চলেছে ঠিক আঁচ করতে পারি। তা টেলিগ্রামে অদ্ভুত শব্দটা আছে তাই না? আমার কথার কোনো জবাব না দিয়ে হোমস টেলিগ্রামের বয়ান পড়তে শুরু করলো। দেখি কি লিখেছে। এইমাত্র এক অদ্ভুত অভিজ্ঞতা এক্ষুনি হলো আমার, যা এক কথায় বিশ্বাস করা যায় না। আপনার সঙ্গে পরামর্শ করা যাবে কি? ইতি স্কট একেলস, পোস্ট অফিস, চেরিং ক্রস। তা প্রেরক পুরুষ না মহিলা? মহিলারা সমস্যায় পড়লে সরাসরি দেখা করেন মাই ডিয়ার ওয়াটসন, প্রিপেড টেলিগ্রাম পাঠায় না। অতএব ইনি পুরুষ, তাতে সন্দেহ নেই। বন্ধুবরের কথা শেষ হতে না হতেই সিঁড়িতে পায়ের শব্দ হলো। খানিক বাদে লম্বা মোটাসোটা ভারিক্কি চেহারার এক ভদ্রলোক ঘরে ঢুকলেন। চুলদাড়িতে পাক ধরেছে, চোখে মুখে উত্তেজনার ছাপ। এমন অদ্ভুত অবস্থা আগে কখনো পড়িনি বাবু, এ যে রীতিমতো উৎপাত। রাগে তার মুখ লাল হয়ে উঠেছে। আরে আপনি দয়া করে আগে স্থির হয়ে বসুন, তারপর খুলে বলুন ব্যাপার কি, কেন আমার কাছে এসেছেন? আমার ধারণা এই কেস পুলিশের আওতায় পড়ে না। শুনলে আপনিও সায় দেবেন। প্রাইভেট ডিটেকটিভদের উপর আমার সহানুভূতি নেই ঠিকই, কিন্তু আপনার নাম শোনার পর মনে হলো। খুব ভালো, তা তখনই আমার কাছে আপনি চলে এলেন না কেন? তার মানে
এখন ঠিক 2:15। টেলিগ্রাম পাঠিয়েছেন বেলা 1টা নাগাদ। কিন্তু আপনার জামা কাপড়ের যা হাল দেখছি, তাতে একজন অন্ধ ছাড়া সবাই বলবে যে ঘুম থেকে ওঠার পর থেকেই আপনি নানান ঝামেলায় পড়েছেন। তার কথা শেষ হতেই ল্যান্ডলেডি মিসেস হার্টসন দুজন পুলিশ অফিসারকে ভেতরে নিয়ে এলেন। এদের একজন আমাদের চেনা স্কটল্যান্ড ইয়ার্ডের সিনিয়র ডিটেকটিভ ইন্সপেক্টর গ্রেগসন। খুবই সাহসী এবং উৎসাহী, কিন্তু বুদ্ধির দৌড় কম। ইন্সপেক্টর গ্রেগসন তার সঙ্গীর পরিচয় দিলেন থানার ইন্সপেক্টর বেন্স বলে। মিস্টার স্কট একেলসের দিকে বুলডগের মতো হিংস্র চাহনিতে তাকালেন ইন্সপেক্টর গ্রেগসন। আপনি তো মিস্টার জন স্কট একেলস, থাকেন বোধহয় লির পবহ্যাম হাউসে। কি ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। উফ, সেই সকাল থেকে আমরা আপনার পিছু নিয়েছি। আর ঠিক তাই আপনি টেলিগ্রাম দেখে আঁচ করলেন যে ইনি এখন আমার কাছে এসেছেন, কি তাই তো? ঠিক তাই। ইন্সপেক্টর গ্রেগসন সায় দিলেন। চেরিং ক্রস পোস্ট অফিস থেকে খোঁজ নিয়ে জানলাম উনি আপনাকে টেলিগ্রাম করেছেন, তাই চলে এলাম। কিন্তু কিন্তু আপনারা কি চান? আর আমার পিছু নিয়েছেন বা কেন? মিস্টার একেলস জানতে চাইলেন। এসআরের কাছে উইস্টিরা লজের নাম নিশ্চয়ই শুনেছেন। ওই বাড়িতেই থাকতেন মিস্টার অ্যালসিয়াস গার্সিয়া। কাল রাতে উনি মারা গেছেন। ভদ্রলোক কিভাবে মারা গেলেন সে সম্পর্কে আপনার জবানবন্দি আমাদের দরকার। মিস্টার গার্সিয়া মারা গেছেন? কি বলছেন আপনি? সোজা হয়ে বসলেন মিস্টার একেলস। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, আমি ঠিকই বলছি, উনি খুন হয়েছেন। খুন? হায় ঈশ্বর, কি সাংঘাতিক ব্যাপার! আপনারা কি তবে আমায় সন্দেহ করছেন? নিহতের পকেট থেকে আপনার লেখা চিঠি আমরা পেয়েছি। চিঠিতে যা লিখছেন তার অর্থ দ্বারাই গতকাল রাতে আপনি তার বাড়িতেই কাটাবেন। কি লিখেছেন কি না? হ্যাঁ, আমি লিখেছিলাম। মিস্টার একেলস জবাব দিলেন। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর গ্রেগসন পকেট থেকে একখানা নোট বই বের করলেন। এক সেকেন্ড, একটু দাঁড়ান গ্রেগসন। তৎক্ষণাৎ হোমস বাধা দিয়ে বলল, খুব সম্ভবত আপনি ওর একটা সাধারণ বিবৃতি বা জবানবন্দি নিতে চাইছেন, তাই তো? শুধু তাই নয়, সেই সঙ্গে মিস্টার একেলসকে এই বলে হুঁশিয়ারি করতে চাই যে এই জবানবন্দি যথাসময়ে তার বিরুদ্ধে প্রয়োগ করা হতে পারে। হ্যাঁ, আমিও মিস্টার একেলসকে সব খুলেই বলতে বলছিলাম, এমন সময় আপনারা এসে হাজির হলেন। ওয়াটসন, মিস্টার একেলসকে একটু সোডা মিশিয়ে ব্র্যান্ডি দাও। সবার আগে ওর একটু ধাতস্থ হওয়া প্রয়োজন। সোডা মেশানো ব্র্যান্ডি পেটে পড়তেই মিস্টার একেলস আগের চাইতে সুস্থ হয়ে উঠলেন। তার মুখের স্বাভাবিক রং ফিরে এলো। ইন্সপেক্টর গ্রেগসনের নোট বইয়ের দিকে আর চোখে দেখে জবানবন্দি নিতে শুরু করলেন। আমি ব্যাচেলার, খুব মিশুকে বলে বন্ধু বান্ধবও প্রচুর। আমার বন্ধুদের মধ্যে একজন আছে যার পদবি মেলভিল। একসময় সে ভাটিখানার মদ চোলাইয়ের কাজ করত, এখন রিটায়ার করেছে। কেলসিংটনের অ্যালবামালে মেনশনে মেলভিল থাকে। হপ্তা কয়েক আগে ওর বাড়িতে খাবার টেবিলে এক অল্প বয়সী ছেলের সঙ্গে আমার আলাপ হলো। নাম গার্সিয়া। শুনলাম গার্সিয়ার জন্ম স্পেনে, এমনকি এখানকার স্পেনীয় দূতাবাসেও যাতায়াত করে। ছেলেটি দেখতে খুব সুন্দর, আচার ব্যবহারও তেমনই চমৎকার। তাছাড়া চোস্ত ইংরেজি বলে। এইসব বৈশিষ্ট্য সহজেই চোখে পড়ে না, তাই ছোট হলেও গার্সিয়া অল্প সময়ের মধ্যে আমার ঘনিষ্ঠ বন্ধুদের দলে ভিড়ে গেল। আলাপ হবার দিন গার্সিয়া আমার লির বাড়িতে এলো। চলে যাবার আগে ওর বাড়িতে কয়েকদিন কাটিয়ে যেতে বলল। এশার আর এক্সমার্টের মাঝামাঝি জায়গায় উইস্টোরিয়া লজ। গার্সিয়া বলল ও সেইখানেই থাকে, আর গতকাল বিকেলে যাব বলে তাকে কথাও দিয়েছিলাম। সেই মতো গিয়ে হাজিরও হলাম। গার্সিয়ারও বাড়িতে কাজের লোক দুজন, একজন চাকর আর একজন রাঁধুনি। চাকরটি তার দেশের লোক, সংসারের সবকিছু সেই দেখাশোনা করে।
ভালো ইংরেজি বলে। রাঁধুনির পেটে বিদ্যে বলতে কিছুই নেই। কোথায় বেড়াতে গিয়ে যেন গার্সিয়া তাকে একরকম পথ থেকে তুলে এনেছিল। গার্সিয়ার মুখ থেকে শুনেছিলাম লোকটার রান্নার হাত বেশ খাসা। সারের মতো জায়গায় এক অদ্ভুত সংসার পেতেছে সে। গার্সিয়া একবার ভুলেছিল। গার্সিয়া ভুল বলেনি, শুধু অদ্ভুত নয়, কিম্ভূত তা পরে জানতে পারলাম। যাই হোক, গতকাল সন্ধ্যের কথায় আসছি। একটু দম নিলেন মিস্টার অ্যাকেলস। বললেন, গাড়ি চালিয়ে এসার থেকে প্রায় 2 মাইল দক্ষিণে গেলাম। বড় রাস্তা থেকে অনেকটা ভেতরে উইস্টোরিয়া লজ। পথের দুপাশে সারি সারি উঁচু গাছ। বাড়িটা অনেক দিনের পুরনো, জরাজীর্ণ চেহারা, বহুদিন সারানো হয়নি। বাড়ির ফটকে এসে ঘোড়ার গাড়ি থামল। আগেই বলেছি গার্সিয়ার সঙ্গে অল্প কিছুদিনের আগে আমার আলাপ হয়েছে, তাই তার বাড়িতে কেমন অভ্যর্থনা আর আদর আপ্যায়ন পাবো তা নিয়ে মনে সন্দেহ ছিল গোড়ার দিকে। গার্সিয়া আমারই অপেক্ষায় ফটকে দাঁড়িয়েছিল। এগিয়ে এসে নিজেই গাড়ি দরজা খুলে আমায় অভ্যর্থনা জানালো। তারপর আমার জিনিসপত্র ধরিয়ে দিল বাড়ির চাকরদের হাতে। ব্যাগটা হাতে ঝুলিয়ে সেই লোকটা নির্দিষ্ট শোবার কামরায় আমার পথ দেখিয়ে নিয়ে চলে এলো। লক্ষ্য করলাম বাড়ির চাকর একা নয়, গোটা বাড়িটাতে কেমন যেন এক বিষণ্ণতার হাওয়া ছড়িয়ে আছে। খেতে বসে গার্সিয়া আপন মনে বকবকও করতে লাগলো, কিন্তু তার নেহাতি আতিথেয়তা বজায় রাখতে সে যে বারবার আনমনা হয়ে পড়ছে তা আমার নজর এড়ালো না। খানিকক্ষণ আঙুলের নখ কামড়ানোর ফাঁকে কি যেন ভাবলো গার্সিয়া। তারপর 2 হাতে আঙুল দিয়ে কিছুক্ষণ টেবিল বাজালো। দুশ্চিন্তায় যারা ভোগেন তাদের এমন করতে দেখেছি। রাঁধুনির রান্নার প্রশংসা আগে গার্সিয়ার মুখেই শুনেছি ঠিকই, কিন্তু ডিনারের একটা পদও ভালো হয়নি। তার উপর মন মরা দেখতে বাড়ির সেই চাকরটা ডিনারের সময় আশেপাশে ঘুরঘুর করছিল বলে খাবার মুডটাও নষ্ট হয়ে গেল। একবার মনে হলো কোনো অজুহাত তুলে বাড়ি ফিরে যাই, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারিনি। এরই মাঝে ঘটল আর এক ঘটনা। চাকর এসে এক টুকরো কাগজ দিল গার্সিয়াকে। কাগজে কি লেখা ছিল দেখিনি, কিন্তু বেশ লক্ষ্য করলাম একবার তাতে চোখ বুলিয়ে গার্সিয়া আগের চাইতে যেন বেশি আনমনা হয়ে গেল। গুম হয়ে বসে একের পর এক সিগারেট পোড়াতে লাগলো। একা আমি পড়লাম অস্বস্তিতে। শেষকালে 11টা নাগাদ টেবিল ছেড়ে উঠে পড়লাম। শোবার ঘরে ঢুকে হাঁপ ছাড়লাম। ঘরের ভেতর তখন গাঢ় আঁধার, আলো ছিল না। খানিক পরে গার্সিয়া এলো, বলল শোবার আগে কিছু দরকার হলে যেন ঘন্টা বাজিয়ে চাকরকে ডাকি। যাওয়ার আগে বলল, রাত 1টা বাজতে দেরি নেই, এবার শুয়ে পড়ুন। ও চলে যেতে আমি শুয়েও পড়লাম, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। আজ সকালে ঘুম ভাঙতে দেখি বেলা প্রায় 9টা, আকাশে চড়া রোদ। চাকরকে সকাল 8টায় ডেকে দিতে বলেছিলাম কাল রাতে, কিন্তু সে ডেকে দেয়নি। ঘন্টা বাজিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তার কোনো সাড়া পেলাম না। ঘন্টা খারাপ হয়েছে ভেবে পোশাক পাল্টে নিচে নেমে এলাম গরম জলের খোঁজে, কিন্তু গার্সিয়া, তার চাকর বা রাঁধুনি কাউকে দেখতে পেলাম না। এত বড় বাড়ির সবটা ঘর ফাঁকা, 3টে জলজ্যান্ত লোক যেন রাতারাতি উধাও হয়েছে। গার্সিয়া কালো শোবার ঘর দেখিয়েছিল, সেখানে এসে দেখি দরজা ভেজানো। বারবার টোকাও দিলাম, কিন্তু দরজা খুলল না। হাতল ঘোরাতেই পাল্লা খুলে গেল। আমি গার্সিয়ার শোবার ঘরে পা দিলাম, কিন্তু সেখানেও কাউকে চোখে পড়ল না। আরও দেখলাম খাটের উপর বিছানা পাতা, তার উপর পাতা চাদরের কোনো ভাঁজ পড়েনি। মানে একটাই দাঁড়ায় যে রাতে সেখানে কেউ আদৌ শোয়নি। চাকর আর রাঁধুনিকে নিয়ে গার্সিয়া বাড়ি ছেলে রাতের বেলায় কোথাও উধাও হয়েছে। ভীষণ রেগে মেগে বেরিয়ে এলাম উইস্টোরিয়া লজ থেকে, যেহেতু এরপর সেখানে থাকার আর কোনো অর্থই হয় না। পুলিশ অফিসার দুজন চুপ। শুধু হোমস হাতে হাত ঘষে গলা নামিয়ে হাসল। তারপর বলল, মানতেই হবে আপনার অভিজ্ঞতার কোনো তুলনা হয় না।
তা এরপর আপনি কি করলেন? মালপত্র যা সঙ্গে এনেছিলাম সব গুছিয়ে এই শহরের দিকে রওনা দিলাম। ওখানকার নামি ল্যান্ড এজেন্ট আডদান ব্রাদার্স, সোজা গিয়ে হাজির হলাম তাদের অফিসে। খোঁজ নিয়ে জানলাম উইস্টোরিয়া লজ তারাই ভাড়া দিয়েছিল। ভাড়া বাকি নেই শুনে অবাকও হলাম। সেখান থেকে শহরে ফিরে এলাম স্পেনের দূতাবাসে, কিন্তু আশাই সার হলো, কারণ গার্সিয়াকে সেখানে কেউ চেনে না। এবার এলাম যেখানে গার্সিয়ার সঙ্গে পরিচয় হয়েছিল, মেলভিল নামে আমার সেই বন্ধুর বাড়িতে। কিন্তু এখানেও আমায় নিরাশ হতে হলো। মেলভিল বলল গার্সিয়ার তার তেমন চেনাশোনা নয়, তার খোঁজ খবরও তাই রাখে না। সব দিক থেকে নিরাশ হয়ে শেষকালে আপনাকে টেলিগ্রাম করলাম মিস্টার হোমস। জবাব পেয়ে এখানে চলে এসেছি, কিন্তু এখন এই সৃজন পুলিশ অফিসার তো বলছেন সাংঘাতিক ঘটনা ঘটে গেছে উইস্টোরিয়া লজে। বিশ্বাস করুন, আমি যা বলছি তা অক্ষরে অক্ষরে সত্যি। পুলিশকে আমি সব দিক থেকে সাহায্য করতে চাই। আপনার জবানবন্দি প্রায় পুরোটাই মিলে যাচ্ছে দেখছি, মিস্টার একেলস। ইন্সপেক্টর গ্রেগসন গলা নামিয়ে বললেন, যেমন সেই কাগজের টুকরো যা খাবার সময় চাকর নিয়ে এসেছিল। আচ্ছা মিস্টার গার্সিয়া, কাগজটা কোথায় রেখেছিল আপনার কি মনে পড়ে? হ্যাঁ, খুব পড়ে। মিস্টার একেলস না ভেবেই বললেন, দলা পাকিয়ে ও সেটাকে ছুঁড়ে ফেলেছিল ফায়ার প্লেসের আগুনে। এ বিষয়ে আপনি কি বলবেন মিস্টার বেন্স? সঙ্গী অফিসারের দিকে আর চোখে তাকালেন ইন্সপেক্টর গ্রেগসন। মুচকি হাসলেন ইন্সপেক্টর বেন্স। তারপর পকেট থেকে একখানা দলা পাকানো কাগজ বের করে বললেন, এই সেই কাগজ চোরে ছোড়ার ফলে আগুনের পিছনে এসে পড়েছিল, সেখান থেকেই কুড়িয়ে এনেছি। হ্যাঁ, সে আপনার কথা শুনে আমি বেশ বুঝতে পারছি যে গোটা বাড়িখানা আপনি আতিপাতি করে খুঁজে ফেলেছেন, বলল হোমস। আমি এইভাবেই কাজ করি। ইন্সপেক্টর বেন্স বললেন, মিস্টার গ্রেগসন, কাগজে যা লেখা আছে তা কি পড়ব? ইন্সপেক্টর গ্রেগসন মাথা নেড়ে সায় দিলেন। উইস্টোরিয়া লজে মিস্টার গার্সিয়ার নামে লেখা চিঠি। ইন্সপেক্টর বেন্স কাগজে লেখা বয়ান পড়তে শুরু করলেন। আমাদের রং সবুজ আর সাদা, সাদা খোলা, সবুজ আঁটা, বড় সিঁড়ি, প্রথম বারান্দা, ডাইনে সাদ সবুজ বাদামি চাদর, খুব জলদি ডি। বয়ান লিখেছে ঠিক সরু স্কুলের কলমে, মেয়েলি ছাদে, কিন্তু ঠিকানাটা লিখেছে অন্য কলমে, অন্য কেউ লিখতেই পারে না। তাছাড়া ওর লেখার ধরন আরো মোটা, আরো জোরালো, মামুলি ক্রিম লেড পেপারে লেখা চিঠি, কোনো জলছাপও নেই। 4 ভাঁজে ভাঁজ করা পুরো একটি কাগজ, তার একটি ভাঁজ কেটে লেখা হয়েছে বয়ান লিখে। হ্যাঁ, আর বয়ান লিখে গালায় শিলমোহর করেছে শার্টের কাফলিং চেপে। নককাটা কাঁচি দিয়ে 2 বার কাগজ কেটেছে, তাই এঁকে মেঁকে গেছে কাঁচির ফলা। চিঠির বয়ান আশ্চর্য, তাতে কোনো সন্দেহ নেই। আর খুঁটিয়ে দেখেছেন বলে আপনাকে ধন্যবাদ না জানিয়ে আমি পারছি না, বলল হোমস। গোড়ায় ভেবেছিলাম রহস্যভেদ করে ফেলেছি, কিন্তু চিঠির বয়ানের মানে এখনো বুঝতে পারিনি। তবে এসব চক্রান্তের মধ্যে যে একটি মেয়ে জড়িত তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মিস্টার গার্সিয়া, তার কি হলো বলবেন না? মিস্টার একেলস অস্বস্তি গলায় বলে উঠলেন। হ্যাঁ বলছি। ইন্সপেক্টর গ্রেগসন মুখ খুললেন। উইস্টোরিয়া লজ থেকে প্রায় মাইলখানেক দূরে গার্সিয়া মৃতদেহ পুলিশ খুঁজে পেয়েছে। জায়গাটার নাম অক্সফোর্ড কমন। সিকি মাইলের ভেতরে একটাও বাড়িও চোখে পড়বে না, এমনই নির্জন এলাকা। বালি ভর্তি বস্তা অথবা ওই রকম কোনো ভারী জিনিস দিয়ে আচমকা পিছন থেকে মাথায় আঘাত হানা হয়েছে। এক ঘায়ে মাথার কুড়ি ভেঙে চৌচির, ভিতর থেকে মগজ ছিটকে বেরিয়ে আসছে। আততায়ী বা তার কোনো সঙ্গীদের পায়ের ছাপ পাওয়া যায়নি, অন্য কোনো সূত্রেরও হদিস নেই। গার্সিয়া মারা যাওয়ার পরেও আততায়ী বেশ কিছুক্ষণ ধরে তার মাথাটা থেতলেছে। এই ব্যাপারটা যেমন ভয়ানক আবার তেমনই অদ্ভুত। হ্যাঁ, গার্সিয়ার সঙ্গে টাকা কড়ি যাচ্ছিল, সব খোয়া গেছে কিনা জানেন? আততায়ী যে ডাকাতির মতলবে গার্সিয়াকে খুন করেছে
এমন কোনো প্রমাণও কিন্তু না না। গার্সিয়ার খুন খুব দুঃখজনক, কিন্তু এর সঙ্গে আপনারা আমায় জড়াতে চাচ্ছেন কেন? মিস্টার একেলস, গার্সিয়ার মৃতদেহের পকেট থেকে আপনারই লেখা একটি চিঠি আমরা খুঁজে পেয়েছি। তাতে গতকাল রাতে ওর বাড়িতে ডিনার খাবেন এবং রাত কাটাবেন বলে উল্লেখ করেছেন। চিঠি যে খামে ছিল তার গায়ে গার্সিয়ার নাম আর ঠিকানা লেখা ছিল। আজ রাত 9টার পরে আমরা ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে কারোর হদিশ পাইনি। তখন আপনার পিছু নিতে আমি লন্ডনে মিস্টার গ্রেগসনকে টেলিগ্রাম করলাম। উইস্টেরিয়া লজে খানা তল্লাশি সেরে লন্ডনে এলাম। এরপর মিস্টার গ্রেগসনের সঙ্গে সোজা চলে এসেছি এখানে। এবার তাহলে এগোতে হয়। থ্যাংক ইউ মিস্টার হোমস। ইন্সপেক্টর গ্রেগসন চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, ঘটনা যখন ঘটেছে আর আপনি যখন তাতে জড়িয়ে পড়েছেন, তখন আইন মোতাবেক কাজ করতেই হয়। মিস্টার একেলস, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। পৌঁছে লিখিত একটা জবানবন্দি দেবেন। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। মিস্টার একেলস করুণ গলায় বললেন, কিন্তু মিস্টার হোমস, আপনার সাহায্য যে আমার একান্ত দরকার। দয়া করে আসল রহস্য বের করে আমায় উদ্ধার করুন। অবশ্যই। হোমস তাকালো ইন্সপেক্টর বেন্সের দিকে। মিস্টার বেন্স, আপনার পাশাপাশি আমিও যদি এই কেসের তদন্ত চালিয়ে যাই, তাহলে আপনি আপত্তি করবেন না তো? না না, একদমই নয়। আমার দিক থেকে আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। বরং আপনি পাশে আছেন ভেবে নিজেকে সম্মানিত বোধ করব। মিস্টার গার্সিয়া ঠিক কটা নাগাদ মারা গেছেন তা কি আপনি জেনেছেন? রাত 1টা থেকে উনি ওখানে ছিলেন। 1টা থেকে বৃষ্টিও নামলো, তবে সম্ভবত উনি বৃষ্টি নামার আগেই মারা যান। কিন্তু কিন্তু তা কি করে হয়? মিস্টার গার্সিয়ারের গলা যে আমার খুবই চেনা। আপনি যখনকার কথা বললেন, ঠিক সেই সময় উনি আমার ঘরেই এসেছিলেন কথা বলতে। বাইরে থেকে আশ্চর্য হলেও ব্যাপারটা কিন্তু অসম্ভব নয়। ভালো সূত্র পেয়েছেন বলে মনে হচ্ছে। চমকে দেওয়ার মতো কেস, তাতে কোনো সন্দেহ নেই। তবে যতটা ভাবছেন ততটা জটিল নয়। সব কিছু না জানার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আচ্ছা মিস্টার বেন্স, এই কাগজটুকু ছাড়া খানা তল্লাশি করে আর কিছু পেয়েছেন ওই বাড়ি থেকে? পেয়েছি মিস্টার হোমস, এমন দু একটা জিনিস পেয়েছি যা দেখলে রীতিমতো তাজ্জব হতে হয়। থানার কাজকর্ম আগে শেষ হোক, তারপর আপনাকে নিয়ে গিয়ে দেখাবো। পুলিশ অফিসার দুজন মিস্টার স্কট একেলসকে নিয়ে এগোতেই মিসেস হাডসনকে ডেকে একটা রিপ্লাই পেড টেলিগ্রাম পাঠাবার নির্দেশ দিল বন্ধুবর। অনেকক্ষণ কথা বলেনি হোমস আমার সঙ্গে। এক নাগাড়ে ধোঁয়া ছাড়ছে আর ভুঁড়ো কুঁচকে এক মনে ভাবছে। তা কি মনে হয় ডাক্তার? অনেকক্ষণ পর আমার দিকে মুখ তুলে তাকালো হোমস। হোমস, সত্যি বলতে কি মিস্টার একেলসের মতো গোটা ব্যাপারটা আমার কাছেও ধোঁয়াশা ঠেকছে। আমি বললাম, কিন্তু গার্সিয়ার খুন, সেটা তো আর ধোঁয়াশা নয়। বাড়ির চাকর বাকর যখন সবাই পালিয়েছে, তখন আমার মতেও তারা খুনের সঙ্গে জড়িত। তাই ধরা পড়ার ভয়ে আগেভাগেই পালিয়েছে। বলছো বটে, কিন্তু এটাও ভেবে দেখো, মনিবকে খুন করার মতলব থাকলে তা সে যে কোনো দিন চাকর রাঁধুনি তা করতে পারত। যেদিন বাড়িতে অতিথি এসেছে সে সেই দিনই এই কাজটা তারা করতে যাবে কেন? হোমস বলল, তাহলে ওদের বাড়ি ছেড়ে পালানোর পিছনে আর কী কারণ থাকতে পারে? পাল্টা প্রশ্ন ছুড়লাম আমি। এটা একটা ভাবনার মতো প্রশ্ন। হার মানার ভঙ্গিতে হোমস বলল, সত্যিই তো। এরা বাড়ি ছেড়ে পালালো কেন? ওয়াটসন, ওদের এভাবে বাড়ি ছেড়ে পালানো আর মিস্টার একেলসের অভিজ্ঞতা দুটোই কিন্তু ঘটনা। এই দুটো ঘটনার স্মৃতিযোগ সূত্র আপাতত একটাই। তাহলে আরে সেই রহস্যময় কাগজের টুকরো যেটা শূন্যস্থান পূরণ করলাম, আরে যেটাতে কিছু সংকেত লেখা ছিল। ঠিক ধরেছ। এইবার এসো ধাপে ধাপে এগোনো যাক।
তাহলে গোড়ায় দেখা যাচ্ছে গার্সিয়া নামের এই স্প্যানিশ ছেলেটি যেচে আলাপ জমালো মিস্টার একেলসের সাথে। আমাদের দৃষ্টিভঙ্গিতে একজন পুরোপুরি ইংরেজি ভদ্রলোক। প্রথম আলাপের দিনই সে নিয়ে গেল তার বাড়িতে। গার্সিয়ার সুন্দর চেহারা, ব্যক্তিত্ব আর নিখুঁত ইংরেজি বলার ক্ষমতা মিস্টার একেলসকে মুগ্ধ করেছিল। কদিন বাদেই গার্সিয়া তাকে নিজের বাড়িতে কিছুদিন বেরিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। মিস্টার একেলসও সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। কিন্তু গার্সিয়াই বা ওকে নিজের বাড়িতে নিয়ে গেল কেন? হয়তো কিছু দেখাতে, কিন্তু আমার ধারণা তা দেখানোর সুযোগ পায়নি। তার আগেই সব পণ্ড হয়ে দোহাই গেছে। তোমার, একটু খুলে অন্তত বললে? আমার নিজের তাই ধারণা। কিন্তু এমন ধারণার উপর ভিত্তি করে তুমি ব্যাখ্যা করবে কিভাবে? তাহলে কান খাড়া করে শোনো। হোমস সোজা হয়ে বসলো। ধরেই নিচ্ছি উইস্টেরিয়া লজের বাসিন্দারা সবাই কোনো না কোনো চক্রান্তের সাথে জড়িত। মিস্টার একেলস ভেবেছিলেন রাত 11টা নাগাদ শুতে গেছেন, কিন্তু আসলে গেছেন অনেক আগে। ঘড়ির কাঁটায় ইচ্ছা করে ঘুরিয়ে রাখা হয়েছে যাতে সেদিন তাকালেই তিনি রাত 11টা দেখতে পান। এরপর গার্সিয়া তার ঘরে ঢুকে বলেছে রাত 1টা বেজে গেছে, যদিও তখন ঘড়িতে বেজেছে মাত্র 12টা। এর মানে দাঁড়াচ্ছে গোপনে কোনো অপরাধ করার মতলব এঁটেছিল গার্সিয়া। রাত 12টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে কাজ সেরে আবার ফিরে আসতো 1টার ভেতর, আর ধরা পড়লে মিস্টার একেলসকে অবশ্যই সাক্ষী মানাতো। আর তিনিও আদালতের উকিলের জেরার জবাবে বলতেন রাত 1টা নাগাদ গার্সিয়া বাড়ির ভেতরেই ছিল। ওই সময় সে তার সঙ্গে এসে কথা বলেছে। তখন আদালত তার কথা বিশ্বাস করে গার্সিয়াকে বেকসুর খালাস করে দিত। আচ্ছা, এ না হয় গার্সিয়া, আমি বললাম, কিন্তু চাকর আর রাঁধুনি তারা উধাও হলো কেন? ঘটনার বিবরণ এখনো পুরোপুরি উদ্ধার করতে পারিনি ওয়াটসন, তাই এখনই এই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। আর সেই এক ফালি কাগজে লেখা অদ্ভুত বয়ান যা চাকর মিস্টার একেলসের সামনে এনে দিয়েছিল গার্সিয়ার হাতে, তার ব্যাখ্যা কিভাবে করবে? আমাদের রং সবুজ আর সাদা, যেন রেশের ঘোড়ার ওপর বাজি ধরেছে। সবুজ লেবেল, সাদা আটা, নিঃসন্দেহে কোনো বড় সংকেত। বড় সিঁড়ি, প্রথম বারান্দা, ডাইনে 7 সবুজ পশ্চিমী চাদর, আমার মতে কোনো বিশেষ দায়িত্বের নির্দেশ। এবং কাজটা খুবই বিপজ্জনক, নয়তো জলদি শব্দটা লিখত না। যে এই সংকেত পাঠাচ্ছে তার নাম ডি। গার্সিয়া নিজে ছিল স্পেনের লোক, যে ওই চিঠি পাঠিয়েছিল সেও নিশ্চয়ই তার দেশেরই লোক। ডলোরেস নামটাও স্পেনে খুব চালু। আমার বিশ্বাস যে চিঠি লিখেছিল তার নাম ডলোরেস, তাই চিঠির শেষে নামের অক্ষরটুকু উল্লেখ করেছে। তোমার যুক্তি যে ধোপে টিকছে না ডাক্তার। হোমস জোরে ঘাড় নাড়ল। একজন স্প্যানিয়ার্ড তার দেশের লোককেই চিঠি লিখলে স্প্যানিশ ছাড়া অন্য ভাষায় লিখবে না, অথচ এখানে চিঠি লেখা হয়েছে ইংরেজিতে। অতএব চিঠি যে লিখেছে সে ইংরেজ, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। আরও কিছুক্ষণ ধৈর্য ধরে বসে থাকো, দেখাই যাক আমাদের বুদ্ধিমান ইন্সপেক্টর মশাই কি খবর নিয়ে আসেন। কিন্তু বুদ্ধিমান ইন্সপেক্টর মশাই আসার আগেই হোমসের প্রিপেড টেলিগ্রামের জবাব এসে পৌঁছলো। টেলিগ্রামের বয়ানটা পড়ে সে সেটা এগিয়ে দিল আমার দিকে। টেলিগ্রামের বয়ানে দেখি এক গাদা নাম: লর্ড হ্যারিং, বিং দ্য ডিঙ্গল, স্যার জর্জ ফলিয়ট, অক্সফোর্ড টাওয়ার্স, মিস্টার হাইনেজ, জেপি পার্ডেপ্লেস, মিস্টার জেমস বেকার উইলিয়াম, ফোর্টন ওল্ড হল, মিস্টার হাটসন, হাইগ্রেবল, রেভারেন্ড জাওয়া স্টেবন এবং নেদার ওয়েলসলিং ইত্যাদি। মনে হচ্ছে ইন্সপেক্টর বেন্স নিজেও এই ছক ধরেই তদন্ত করছেন। হোমস বলল, দোহাই তোমার, একটু খুলে বলবে? চিঠি পাঠিয়ে গার্সিয়াকে কোনো কাজের দায়িত্ব দিয়ে অথবা দেখা করতে বলে ডেকে পাঠানো হয়েছিল, এইটুকু আশা করি বুঝেছো। বন্ধুবর বক্তব্য খোলসা করতে লাগলো। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে ধরে নেওয়া যায়
গার্সিয়াকে একটা বড় বাড়ির বড় সিঁড়ি বেয়ে ওপরে উঠে বারান্দা দিয়ে ঢুকতে হতো। তাহলে বুঝতেই পারছো বাড়িটা বেশ বড় এবং অক্সফোর্ড থেকে অবশ্যই 2-1 মাইলের ভেতর, কারণ গার্সিয়া হেঁটেই যাচ্ছিল সেদিকে। এবার নিজের অ্যালিবাইয়ের স্বার্থে তার 1 ঘন্টা অর্থাৎ রাত 1টা নাগাদ উইস্টেরিয়া লজে ফিরে আসার কথা। অক্সফোর্ডের ধারে কাছে বড় বাড়ি বেশি নেই, সেই আন্দাজ করেই পিঁপড়ের টেলিগ্রামটা পাঠিয়েছিলাম সেই ল্যান্ড এজেন্টকে, যার বর্ণনা শুনেছি মিস্টার একেলসের মুখেই। এই টেলিগ্রাম তিনিই পাঠিয়েছেন। ওয়াটসন, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বাইরে রাত কাটানোর জন্য যা যা দরকার সব নিয়ে হোমস আর আমি দুজন যখন এশার সঙ্গে গ্রামে এলাম তখন সন্ধ্যা 6টা। ইন্সপেক্টর বেন্সও আছেন আমাদের সঙ্গে। ভদ্রকোচের একখানা সরাইখানায় উঠেছি 3 জনে। বাইরে বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে বইছে জোরালো হাওয়া। সঙ্গে মালপত্র যা এনেছি সব সরাইখানায় রেখে আমরা 3 জনে ঝড় বৃষ্টির মধ্যে সত্যি বেরোলাম উইস্টেরিয়া লজের দিকে। মার্চের কনকনে ঠান্ডা সূচের মতো বিধছে আমাদের চোখে মুখে। খানিক দূর এগোতেই বৃষ্টির ছাঁট সরে এলো। রহস্যে ঘেরা নাটকের বিয়োগান্ত পরিণতি দেখতে দেখতে আমরা পা চালালাম। প্রায় 6 মাইল পথ হেঁটে পেরোনোর পর ইন্সপেক্টর বেন্সের সঙ্গে আমাদের দুজোড়া পাও থামল। আকাশের রং তখন স্লেটের মতো কালচে ধূসর, পিচের মতো কালো রঙের বাড়ি। এক নজরে তাকালে উইস্টেরিয়া লজকে সত্যি বিষণ্ণ বলে মনে হয়। কাঠের গেট থেকে ভেতরে গাড়ি নিয়ে যাওয়ার একটাই পথ। পথের দুপাশে সারি সারি চেস্টনাট গাছ। দরজার বাঁদিকে একটি জানালা খোলা, ভেতরে কমজোরি আলো জ্বলছে। ভেতরে একজন কনস্টেবল পাহারায় আছে, দাঁড়ান, একটা টোকা দিই। বলে ইন্সপেক্টর বেন্স ঘাস মারিয়ে এগিয়ে এলেন। জানালার কাঁচে সার্সিতে হালকা টোকা দিলেন। জানালার সার্সির কাঁচ কুয়াশায় ঝাপসা। তার ভেতর দিয়ে দেখলাম ঘরে একজন পুলিশ কনস্টেবল লাফিয়ে উঠল। একটু পরেই দরজা খুলে সে মোমবাতি নিয়ে বেরিয়ে এলো। ঠান্ডা আর ভয়ে ঠক ঠক করে কাঁপছে সে। কাঁপুনির চোটে হাতে ধরা মোমবাতির শিখাও কেঁপে কেঁপে উঠছে। কি হলোটা কি ওয়াল্টার্স, কি হয়েছে তোমার? ইন্সপেক্টর বেন্স কড়া গলায় জিজ্ঞাসা করলেন। আপনারা এসেছেন দেখে এতক্ষণে স্বস্তি পেলাম। পকেট থেকে রুমাল বের করে কপাল মুছল ওয়াল্টার্স। আমার নার্ভ আর এইসব সইতে পারছে না। কি আবল তাবল বলছো? ইন্সপেক্টর বেন্স চাপা গলায় ধমক দিলেন। তোমার শরীরে নার্ভ আছে? জানতাম না। রান্নাঘরে ওই সব অদ্ভুত জিনিস আর এত বড় বাড়িতে কোথাও একটু আওয়াজ নেই। জানালার শব্দ শুনে ভাবলাম ভূতটা বুঝি আবার এসেছে আমাকে আমাকে ভয় দেখাতে। কে কে এসেছে বললে? আগে ভূত স্যার, জানলার বাইরে আমার দিকে যেন কেমন ভাবে তাকিয়েছিল। কখন? তার প্রায় 2 ঘন্টা আগে। সূর্য তো এখন ডুবেছে, বাইরে তেমন আলো নেই। চেয়ারে বসে আমি বই পড়ছিলাম, হঠাৎ মুখ তুলে দেখি জানালার বাইরে দাঁড়িয়ে একটা ভূত। সার্সিতে মুখ চেপে দেখছে আমাকে। উফ, কি ভয়ানক মুখ স্যার! ঘুমের মধ্যে দেখলে হয়তো মরেই যেতাম। ছি ওয়াল্টার্স, ছি! একজন পুলিশ কনস্টেবল হয়ে তুমি ভয় পাচ্ছ? জানি স্যার, হয়তো আপনিও দেখলে আটকে উঠতেন। কাঁপা গলায় ওয়াল্টার্স বলল। দুধ দিয়ে চটকানো নরম মাটির মতো তার মুখের রং। আপনার মুখে 2 গুণ বড় সেই মুখ, সেই মুখে 2টো লাল টকটকে চোখ, এক নাগাড়ে ঘুরছে মার্বেলের মতো। বললে বিশ্বাস করবেন না স্যার, তার 2 পাটি দাঁত জঙ্গলের বুড়ো জানোয়ারের মতো ঝকঝকে শান দেওয়া। সেই ভয়ানক মূর্তির দেহের পাখিটুকু ভাগ্যিস চোখে পড়েনি, পড়লে নিঘাত বেহুশ হতাম। তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার হাত পায়ের ছাড় চলে গেছিল।
খানিক বাদে মুখটা সরে গেল। আমি আমি সঙ্গে সঙ্গে ছুটতে বেরিয়ে এলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ছুটে ঝোপের পেছনে গেলাম, কিন্তু সেখানেও কাউকে দেখতে পেলাম না। আমি আমি বাইরে আসার আগেই হতচ্ছাড়া পালিয়েছে। ওয়াল্টার্স, এতক্ষণ ভূতের গালগপ্প শুনিয়েছ, তারপর তাকে হাতে নাতে ধরতে পারোনি বলে বুক ফুলিয়ে জাহিরও করছো। সাধারণ লজ্জাবোধটুকুও কি হারিয়েছো তুমি? আগের রেকর্ড ভালো, তাই তোমার সার্ভিস বুকে কালো দাগ না দিয়ে এবারের মতো ছেড়ে দিলাম। আর কেউ হলে এত সহজে রেহাই পেত না। বাজে কথা রেখে সত্যি কি দেখেছো সেটা বলো। তোমার ওইসব আজগুবি ভূতের গল্প শুনতে আমরা আসিনি। একটু দাঁড়াও, সত্যি না মিথ্যে এখনই বোঝা যাবে। বলে নিচু হয়ে পকেট লণ্ঠন জ্বালালো হোমস। খুঁটিয়ে ঘাস দেখে বলল, ওয়াল্টার্স দেখছি খুব ভুল বলেনি। লোকটা দানবের মতো বিশাল। 12 নম্বর জুতো পরে সে। সাধারণত ওয়াল্টার্সকে বেরোতে দেখেই দৌড়ে ঝোপের মধ্যে পালিয়েছে। কোনো মন্তব্য না করে ইন্সপেক্টর বেন্স আমাদের নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। খানা তল্লাশি করে স্প্যানিশ ভাষায় ছাপানো কয়েকটা বই, ধূমপানের দানি, একটা গিটার আর একটা পুরোনো আমলের পিস্তল পাওয়া গেল। আগের বাসিন্দারা এখানে আসার সময় বেশি মালপত্র সঙ্গে আনেনি। তাদের ব্যবহার করা কিছু জামা কাপড় বেরোলো, যাতে মার্কস অ্যান্ড কোম্পানি হাই হলবর্ন লেবেল আঁটা। খোঁজ নিয়েও বিশেষ লাভ হলো না। দুটি প্রতিষ্ঠানই যা বলল তার অর্থ খদ্দের কোথায় যায়, কি করে বেড়াচ্ছে তা তাদের জানা নেই। ওগুলো বিক্রি করার সময় খদ্দেরের কাছ থেকে তাদের ন্যায্য দাম পেতে অসুবিধা হয়নি। রান্নাঘরে খানা তল্লাশি চালিয়ে এক অদ্ভুত জিনিস উদ্ধার হলো। শুকনো চামড়ার মতো কোঁচকানো একটা জিনিস, যা দেখে মনে হলো কোনো নিগ্রো বাচ্চা নয়তো আদিকালের কোনো বাঁদরকে মেরে মমি বানিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার কোমরে ঝুলছে এক জোড়া বাঁশের মালা। কিছু প্লেট পড়ে আছে। এ বাড়ির বাসিন্দাদের গত রাতের ডিনারের ভুক্তাবশেষ। ইন্সপেক্টর বেন্সের নির্দেশে কনস্টেবল ওয়াল্টার্স বড় এক বাটি রক্ত আর এক গাদা পোড়া হাড় নিয়ে এলো। ইন্সপেক্টর বেন্স বললেন, আমরা গোড়ায় ভেবেছিলাম কাউকে খুন করে কেটে হয়তো এখানে পুড়িয়ে ফেলা হয়েছে। এইসব রক্ত আর হাড়গোড় তারই। কিন্তু আজ সকালে আমাদের ডাক্তার এসে পরীক্ষা করে জানালেন এই হাড় আর রক্ত কোনোটাই মানুষের নয়। এভাবে তদন্ত করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি বেন্স। হোমস বলল, তাহলে এখানে যে হাড় আর রক্ত আছে, তাহলে সেগুলো কার? হ্যাঁ, ছাগলের নয় তো ভেড়ার বাচ্চার। অন্তত ডাক্তার পরীক্ষা করে তাই বলেছেন। কিন্তু মরা মোরগটা সম্পর্কে উনি কোনো মন্তব্য করতে পারেননি। আপনার নিজের ধারণা কি এ বিষয়ে মিস্টার হোমস? অদ্ভুত। এছাড়া আপাতত কিছুই বলা যাবে না মিস্টার বেন্স। হোমসের গলা কেমন গম্ভীর শোনালো। ঠিক বলেছেন আপনি। কতগুলো অদ্ভুত লোক গতকাল এ বাড়িতে এসে জুটেছিল। তাদের মধ্যে একজন খুন হয়েছে। কে খুন করলো সেটা এই মুহূর্তে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। খুনি যেই হোক না কেন, সে পালিয়ে রেহাই পাবে না। আজ হোক বা কাল ধরা পড়তে সে বাধ্য। তবে আপনার কাছে আমি লুকোবো না, এখন সম্পর্কে আমি নিজেও একটা থিওরি খাড়া করেছি। সেই অনুযায়ী তদন্ত চালাবো। আপনার সাহায্য চাইবো না। মিস্টার বেন্স, আপনি তাহলে তাই করুন। হেসে সায় দিল হোমস। আপনি আপনার থিওরি মেনে চলুন, আর আমি এগোবো আমার থিওরি মেনে। এখানে দেখার মতো আর কিছুই নেই। তাই আমরা লন্ডনে ফিরে চললাম। বিদায় মিস্টার বেন্স। দরকার হলে আমাদের থিওরি মেনে এগোবেন, কিন্তু তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। চলো হে ওয়াটসন। একটিও কথা না বলে বন্ধুবরের সঙ্গে ফেরার পথ ধরলাম, কিন্তু নিজের বহু অভিজ্ঞতায় আন্দাজ করলাম হোমস শিকারের গন্ধ পেয়েছে। শিকারী কুকুরের ক্ষিপ্রতা আর উত্তেজনা তার হাঁটা চলায়, চোখের চাউনিতে। এমনই পরিস্থিতিতে সে বরাবর চুম মেরে যায়। এবারেও তার ব্যতিক্রম হলো না। আমিও কোনো প্রশ্ন না করে
চরম মুহূর্তের অপেক্ষায় রইলাম। কিন্তু বন্ধুবর তার নিজস্ব পদ্ধতিতে তদন্তের ব্যাপারে কতদূর এগিয়েছে বুঝে উঠতে পারছি না। একদিন শহরে গেল, ফিরে এসে বলল ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিল গার্সিয়ার খুনের তদন্তের ব্যাপারে। বাকি দিনগুলো শুধু পায়ে হেঁটে বেরিয়ে আর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করেই কাটল। বলতে ভুল হলো, এর ফাঁকে কেন কে জানে সে মেতে উঠল বোটানি নিয়ে। সময় পেলেই বোটানির বইয়ের পাতায় চোখ বোলাতে লাগলো। খুরপি আর টিনের কৌটো নিয়ে রোজ বেরোতে লাগলো উদ্ভিদের হরেক নমুনা জোগাড় করতে। কয়েকদিন বাদেই খবরের কাগজ খুলতেই দারুণ খবরটা চোখে পড়ল। অক্সফোর্ড খুনের সঙ্গে জড়িত সন্দেহে গুপ্তঘাতকের গ্রেপ্তার। হেডিংটুকু শুনেই লাফিয়ে উঠল হোমস। শিট! মিস্টার বেন্স কি সত্যিই খুনিকে ধরে ফেললেন? হয়তো তাই। খবরটা পড়ে শোনালাম। অক্সফোর্ডে অবস্থিত উইস্টিয়া লজের বাসিন্দা মিস্টার গার্সিয়ার খুনের সঙ্গে সঙ্গে তার চাকর ও রাঁধুনি বাড়ি থেকে ফেরার হয়। রাঁধুনি যাতে সুনাটু, ভয়ঙ্কর তার চেহারা। গার্সিয়া খুন হওয়ার পরদিন রাতে সে ফিরে এসেছিল ঘটনাস্থলে। কনস্টেবল ওয়াল্টার্স তাকে দেখেছে। তদন্তকারী অফিসার ইন্সপেক্টর বেন্স আঁচ করেছিলেন সেই রাঁধুনি আবার ফিরে আসবে ঘটনাস্থলে। তার অনুমান মিলে গেল এবং লোকটা আসতেই ধরা পড়ল পুলিশের হাতে। আশা করা যায় আসামিকে আদালতে হাজির করার পরই সব ঘটনা জানা যাবে। এখন চলো আমার সাথে। খবরের কাগজটা এক প্রকার হাত থেকে কেড়ে নিল হোমস। মিস্টার বেন্সের সঙ্গে এখনই দেখা না করলেই নয়। ইন্সপেক্টর বেন্স সবে বাড়ি থেকে বেরিয়েছেন। এমন সময় আমরা গিয়ে হাজির হলাম। তার হাতেও দেখলাম সেই দিন খবরের কাগজের একটা কপি। খবরটা পড়েছেন মিস্টার হোমস? খবরের কাগজটা নেড়ে বেন্স জানতে চাইলেন। পড়েছি মিস্টার বেন্স, আর তাই বন্ধুর মতো আপনাকে হুঁশিয়ার করতে এসেছি। আমায় হুঁশিয়ারি করতে এসেছেন আপনি? কি বলতে চান কি মিস্টার হোমস? কিন্তু আপনি যে ভুল পথে এগোচ্ছেন মিস্টার বেন্স, আর এগোলে কিন্তু আপনি মুশকিলে পড়বেন। সে কি মিস্টার হোমস? আপনি আর আমি যে যার মতো আলাদাভাবে তদন্ত চালাবো এ বিষয়ে তো আগেই সিদ্ধান্ত নিয়েছি দুজনে। তাহলে তাহলে আপনি সেভাবেই এগোন। পরে কিছু ঘটলে কিন্তু যেন আমায় দায়ী করবেন না আগে ভাগে হুঁশিয়ার করিনি বলে। হোমস গম্ভীর গলায় বলল। আমি কি তা বলেছি? ইন্সপেক্টর বেন্সের সুর নিমেষে পাল্টে গেল। বলল, আমি যে আপনার হিতাকাঙ্ক্ষী তা কি আমি জানি না? আসলে আমি বলতে চাইছি আমাদের দুজনেরই তো কাজের ধারাটা আলাদা। আপনার ধারার সঙ্গে আমার ধারা মিলবে না। বাদ দিন মিস্টার বেন্স, এই প্রসঙ্গ আর না তোলাই ভালো। মিস্টার হোমস, আপনি কিন্তু ভুল বুঝছেন। বেন্স গলা নামিয়ে বললেন, আমার সব খবর আমি দেব আপনাকে। যে লোকটা আমার ফাঁদে ধরা পড়েছে কনস্টেবল ওয়াল্টার্স, তাকেই ভূত বলছিল। আমার মতে ও দত্তি দানোর চেয়েও ভয়ানক জীব। বেটা গায়ের জোরে বেটা পশুকেও হার মানায়। ধস্তাধস্তির সময় কনস্টেবল ডাউনিংয়ের হাতের বুড়ো আঙুলটা কামড়ে প্রায় ছিঁড়ে ফেলেছে হতভাগা। ইংরেজি মোটেও জানে না, জেরার জবাবে শুধু হাউমাউ করে চেল্লায়। এই লোকটি যে তার মনিব অর্থাৎ মিস্টার গার্সিয়াকে খুন করেছে, এই বিষয়ে আপনি নিশ্চিত মিস্টার বেন্স? আমি কিন্তু একবারও সে কথা বলিনি মিস্টার হোমস। আগেই তো স্থির হয়েছে আপনি আপনার পথে এগোবেন আর আমি এগোবো আমার পথে। আর কথা না বাড়িয়ে হোমস সরাইখানায় ফিরে এলো। বেন্স যখন চাইছে তখন ও নিজের পথেই তদন্ত করুক, কিন্তু ওর পথটা যে ভুল তাও আগেই বলে রাখছি। ওয়াটসন, যা বলছি মন দিয়ে শোনো। আজ রাতে আগের মতো আমরা অ্যাডভেঞ্চারে বেরোবো। তার আগে সবটা জেনে নাও। মিস্টার স্কট একসঙ্গে খেতে বসেছিলেন সেদিন রাত্রে। এমন সময় একটা অদ্ভুত চিঠি এলো গৃহস্বামী অর্থাৎ গার্সিয়ার নামে। এমন সময় অ্যালিবাই তৈরি করতেই গার্সিয়া সেই দিন রাত্রে মিস্টার একেলসকে নিমন্ত্রণ করেছিল। আর অ্যালিবাই তৈরির অর্থ হলো কোনো অপরাধ করা বা তাতে সামিল হওয়া। বাড়ি থেকে বেরিয়ে কাজ সেরে নির্দিষ্ট সময়ে সে যদি ফিরে আসতো তাহলে চিন্তার কিছু থাকতো না। পুলিশ সন্দেহ করলে মিস্টার একেলস জানাতো ওই সময় সে বাড়িতেই ছিল। পুলিশ তাকে ধরতে পারতো না, কিন্তু এত আটঘাট বেঁধেও
গার্সিয়া বিফল হলো। মাঝখান থেকে সে নিজেই খুন হলো। যদি জানতে চাও যে কার হাতে খুন, তার উত্তর একটাই, আপাতত ধরে নিতে হবে যার স্বার্থে সে যা দিতে সেদিন বেরিয়েছিল তার হাতে। হ্যাঁ ওয়াটসন, গার্সিয়ার চাকর বা রাঁধুনি দুজনেই কেউ তাকে খুন করেনি। সেদিন রাত্রে গার্সিয়ার অভিযানে তারাও হাত মিলিয়েছিল। গার্সিয়া নির্দিষ্ট সময় ফিরে না এলে সেদিন খুন হয়েছে বলে ধরে নিয়ে সে কাজের দায়িত্ব তারা দুজনেই পেত। এটাই স্থির হয়েছিল তিনজনের মধ্যে। তাহলে রাধুনি ফিরে এলো কেন? হয়তো এমন কোনো জিনিস সে ফেলে গিয়েছিল যার দাম তার কাছে অনেক। সম্ভবত সেটা নিয়ে যেতেই ও আবার এসেছিল। আর রান্নাঘরে বসে থাকা কনস্টেবল ওয়াল্টার্স ভূত ভেবে ঘাবড়ে যায়। একটু থেমে দম নিল হোমস। এইবার সেই চিঠির ব্যাপারে আসি, যার মধ্যে লুকোনো আছে রহস্যের চাবিকাঠি। চিঠির লেখক যেই হোক, ধরে নিতে হবে সে গার্সিয়ারই বিশ্বাসী লোক। কিন্তু ওই চিঠিটা পাঠানো হয়েছিল কোথায়? চিঠির সংকেতে একটা বড় বাড়ির উল্লেখ ছিল, তা আশা করি মনে রেখেছ। হঠাৎ বোটানি চর্চা করার ঝোঁক চেপেছে দেখে দুদিন আগেও তাজ্জব হয়েছিলে, তা আমি বেশ জানি। আসলে আমার মতলব ছিল আলাদা। দুর্লভ গাছগাছড়ার নমুনা খুঁজে বেড়ানোর ছুতোয় কয়েকটা দিন গোটা এলাকায় যত বাড়ি আছে সবগুলোর ওপর আমি নজর রাখলাম। আর সব বাড়ি যেমন তেমন, শুধু হাইগেবেলের হ্যাকারিয়ান জমিদার বাড়িটা একটু অন্যরকম মনে হলো। ঘটনাস্থলে অর্থাৎ উইস্টেরিয়া লজ থেকে ওই বাড়ির দূরত্ব 1/2 মাইলেরও কম, আবার অক্সামাই থেকে দূরত্ব 1 মাইলেরও কম হবে না। এটাই প্রথম এবং প্রধান কারণ। দ্বিতীয় কারণ, বাড়ির মালিক হেল্ডারসন। আর তার বাড়ির লোকদের দেখলেই মনে হয় যে সবার পিছনে কোনো না কোনো রহস্য আছে। আচ্ছা, ভদ্রলোককে কেমন দেখতে? তা 50-এর আশেপাশে বয়স, গর্তে ঢোকা দু চোখে গভীর চাহনি, সেই চোখের ওপর ঘন কালো মোটা ভুরু, এক মাথায় কাঁচা পাকা চুল। লোকটা হাঁটে একচ্ছত্র অধিপতির মতো, পা ফেলে টিপে টিপে, যাতে পায়ের আওয়াজ কেউ শুনতে না পায়। পা থেকে মাথা পর্যন্ত দিগ্বিজয়ী সম্রাটের বিপুল ব্যক্তিত্ব। ওয়াটসন, এ যেমন তেমন গাইয়া জমিদার নয়, সে বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত। গায়ের চামড়া হলদে আর শুকনো, মনে হয় গ্রীষ্মপ্রধান অঞ্চলে বহুদিন থেকেছেন। শরীর তো নয় যেন লিকলিকে একখানা বেদ। ছুতো করে দেখাও করেছি তার সঙ্গে। কিছু হালকা কথাবার্তার ফাঁকে লোকটার চাহনি দেখে বুঝেছি আমার মতলব সে ঠিক আঁচ করতে পেরেছে। ও সেক্রেটারির নাম লুকাস, সব সময় আঠার মতো সেটে আছে মনিবের গায়ে। এই লোকটার কথাবার্তা সব সময় মিছরি ছুরির মতো। মনিবের মতো সেও পা টিপে টিপে হাঁটা চলা করে, আর চামড়ার রং গাঢ় বাদামি। এই লুকাস লোকটাও নির্ঘাত বিদেশি। তাহলে রহস্যের এপাশে ওপাশে দুদিকেই দুদল বিরোধী চোখে পড়ছে। একদল হচ্ছে উইস্টেরিয়া লজে, আর একদল হাই গ্রেভেলে। বাহ, এই তো মাথা খুলেছে তাহলে। মিস্টার হেল্ডারসনের বড় মেয়ের বয়স 13, ছোট মেয়ের বয়স 11। মিস বার্নের নামে এক ইংরেজ গভর্নেস ওদের দেখাশোনা করেন। এছাড়া বাগানের বাড়িতে আদালি কাজের মেয়ে, মালি, রাঁধুনি, দারোয়ান আছে। যেমন আরও 5টা গাইয়া ইংরেজ জমিদারের থাকে আর কি। এমন একজন চাকরও আছে যে মিস্টার হেল্ডারসনের সবচাইতে বিশ্বস্ত। গাঁয়ের লোকেদের মুখে শুনেছি মিস্টার হেল্ডারসন খুব বেড়াতে ভালোবাসেন। মেয়ে আর গভর্নেসকে সঙ্গে নিয়ে যখন তখন বেরিয়ে পড়ে। শুনে এটুকু বুঝলাম লোকটা প্রচুর টাকার মালিক। ইন্সপেক্টর বেন্স নিজের কাজের ধারার কেমন ঢাক পিটিয়েছে নিজেই শুনছো। এবার আমারটাও শোনো। বরাত জোরে কিনা জানি না, জন ওয়ার্নার নামে একজন লোককে পেয়েছি, যে একসময় ছিল মিস্টার হেল্ডারসনের বাড়ির বাগানের মালিক। অন্যায়ভাবে মাথা গরম করে উনি তাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। আর সেই থেকে ওয়ার্নার বেচারা ভীষণ রেগে আছে তার পুরনো মনিবের ওপর। বাড়িতে তার মতো আরও কিছু কাজের লোক আছে। মনিবের বদমেজাজের জন্য তাদের বুকে ক্ষোভ আছে। ওদের সবার সঙ্গে ওয়ার্নার যোগাযোগ রেখেছে। সবাই মনিবের বিরুদ্ধে একজোট হতে চায়।
ওয়াটসন, মিস্টার হেল্ডারসনের ওই বাড়িতে দুটো মহল, একটায় কাজের লোকেরা থাকে, বাকিটায় থাকে মিস্টার হেল্ডারসন আর তার দুই মেয়ে আর তাদের গভর্নেস। দুটো মহলের মধ্যে যোগাযোগের দরজা একটাই। হেল্ডারসনের বিশ্বস্ত কাজের লোক সেই দরজা দিয়ে খাবার দাবার নিয়ে অন্য মহলে ঢোকে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, মিস্টার হেল্ডারসনের সেক্রেটারি 24 ঘন্টা তার মনিবের পায়ে পায়ে পোষা কুকুরের মতো ঘোরে। এমনকি সকালে বিকেলে বাগানে পায়চারি করার সময়ও সে একটি মুহূর্তের জন্য তার সঙ্গ ছাড়ে না। এ বাড়ির কাজের লোকেরা বলে সেক্রেটারি মনিবের কোনো জাদুমন্ত্রে হাতের মুঠোর ভেতরে পুড়ে রেখেছে। তাকে মিস্টার হেল্ডারসন জুজুর মতো ভয় পায়। তার কোনো কথার অবাধ্য হন না। সেক্রেটারিকে এত ভয় পাওয়ার কারণ কি তা বাড়ির কাজের লোকেরা কেউ বলতে পারে না। তবে জন ওয়ার্নার নামে যে বরখাস্ত মালির কথা খানিক আগেই বললাম, তার ধারণা মিস্টার হেল্ডারসন শয়তানের কাছে নিজেকে বিক্রি করেছেন। কথায় বলে শয়তানের কখনো ভুল হয় না, তাই কবে কখন সে তাকে দাবি করতে এসে হাজির হয় এই ভয়েই মিস্টার হেল্ডারসন সব সময় সিটিয়ে থাকেন। এও শুনলাম যে মিস্টার হেল্ডারসন ভীষণ বদমেজাজি, একেবারে কুকুরে ঠ্যাঙানো চাবুক দিয়ে কাজের লোকেদের ছাল ছাড়িয়ে নিয়েছিলেন। পরে থানা পুলিশের ভয়ে প্রচুর টাকা ক্ষতিপূরণ দিয়ে তাদের মুখ বন্ধ করেন। তা আমাদের উদ্দেশ্য ছিল গার্সিয়াকে লেখা সেই চিঠি। আমার দৃঢ় বিশ্বাস মিস্টার হেল্ডারসনের মেয়েদের গভর্নেস মিস বার্নেট সেই রাতেই ওই চিঠি লিখেছিলেন। এই থিওরির ওপর ভরসা করে মিস বার্নেটের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, কিন্তু ফল হলো না। গার্সিয়া খুন হবার সঙ্গে সঙ্গে তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। এও হতে পারে যে গার্সিয়ার মতো তিনিও খুন হয়েছেন, অথবা তাকে কোথাও আটকে রাখা হয়েছে। ওর হাল কি হয়েছে কিছুই আঁচ করতে পারছি না। আইনের পথে এগিয়ে লাভ হবে না, আর খানা তল্লাশি করার জন্য দরকার ওয়ারেন্ট। মনে হয় হাকিম আমাদের এই আবেদনে কান দেবেন না। বাড়ির গভর্নেসকে দেখা যাচ্ছে না বলেই তাকে ওই বাড়িতে আটকে রাখা হয়েছে, এ যুক্তি তিনি বিশ্বাস করবেন না। তবু হাল ছাড়ার লোক আমি নই, তাই আড়াল থেকে জন ওয়ার্নারকে সঙ্গে নিয়ে আমি পালা করে কয়দিন নজর রেখেছি ওই বাড়ির সদর ফটকের ওপর। ওয়াটসন, আমি মনস্থির করেই ফেলেছি, আইনের সাহায্য না পেলেও পিছু হটব না। নিজেরাই মিস বার্নেটকে খুঁজে বের করতে এগোবো, তাতে যত বড়ই ঝুঁকি থাকুক না কেন। তা কিভাবে এগোবে বলে ঠিক করেছো? মিস বার্নেটের ঘর আমার চেনা। হোমস দৃঢ় গলায় বলল। আউট হাউসের ছাদে একবার উঠতে পারলে সে ঘরে ঢুকতে কষ্ট হবে না। তৈরি হও, আজ রাতেই তুমি আর আমি দুজনে হানা দেব ওই বাড়িতে। বন্ধুবরের পরিকল্পনা শুনে গোড়ায় ঘাবড়ে গেলাম, কিন্তু অনেক ভেবে দেখলাম কাজ হাসিল করতে হলে এছাড়া অন্য কোনো পথ নেই। তাই শেষ পর্যন্ত রাজিও হয়ে গেলাম। কিন্তু হোমসের পরিকল্পনা কোনো কাজে লাগলো না। সন্ধ্যের মুখে একটা লোক ছুটে এসে ঘরে ঢুকে পড়ল। উত্তেজনায় হাঁপাচ্ছে সে। শয়তানগুলো উধাও হয়েছে মিস্টার হোমস। মিস বার্নেটকেও নিয়ে যাচ্ছিল কিন্তু পারেনি। ওদের খপ্পর থেকে ওকে উদ্ধার করে নিয়ে এসেছি। শাবাশ ওয়ার্নার, গ্রেট জব। হোমস বলল। তা ওকে কোথায় রেখে এসেছো? আপনার কাছেই নিয়ে এসেছি মিস্টার হোমস। ওই যে ওই দিকে বাইরে ঘোড়ার গাড়িতে বসে আছে। তিনজন তড়িঘড়ি বেরিয়ে এলাম। ফুটপাতের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে দুটো ঘোড়ার গাড়ি। জানালায় উঁকি দিতেই দেখলাম ধারালো চেহারার এক যুবতী এলিয়ে পড়ে আছে সিটের ওপর। একটানে দরজা খুলে ল্যাম্প তুলে ধরতেই তিনি মুখ ফেরালেন। তখনই দেখলাম তার দু চোখের মনি খুব ছোট হয়ে এসেছে। মিস বার্নেট যে আফিমের ঘোরে আছেন বুঝতে অসুবিধা হলো না। আমাদের ল্যান্ডলেডি মিসেস হাডসনও ততক্ষণে নিচে নেমে এসেছেন। আমার কথা মতো গ্লাস ভর্তি জল নিয়ে এলেন তিনি। জলের ঝাপটা বারবার দিতে লাগলেন মিস বার্নেটের চোখে মুখে। জলের ঝাপটায় তেমন কোনো কাজ হলো না। এবার চারজন ধরাধরি করে বেহুশ মিস বার্নেটকে নিয়ে এলাম উপরে। কোচে শুইয়ে দিয়ে মিসেস হাডসনকে দুধ ছাড়া 2 কাপ কড়া কফি করে আনতে বললাম। তা এইবার বলো, শুনি তোমার বীরত্বের বিবরণ। কি করে একে উদ্ধার করলে? আপনি যেভাবে বলেছিলেন
সেইভাবেই নজর রেখেছিলাম বাড়ির সদর ফটকে। বাড়ির সবাইকে গাড়িতে উঠতে দেখে আমি পিছু নিলাম। স্টেশনে পৌঁছানোর পরে মিস বনেটকে ওরা ঠেলতে ঠেলতে নিয়ে চলল। হাঁটা দেখে বুঝলাম ওর হুঁশ নেই, যেন ঘুমের ঘরেই হাঁটছেন। টিনের কামরায় জোর করে উঠিয়ে দেওয়ার পরেই হঠাৎ ওর হুঁশ ফিরে এলো। ধস্তাধস্তি করে নেমে পড়লেন প্ল্যাটফর্মে। আমি গাড়ি নিয়েই তৈরি ছিলাম। সঙ্গে সঙ্গে ছুটে গিয়েই ওকে পাঁজাকলা করে তুলে আমার গাড়িতে বসালাম। শয়তান হেন্ডারসন দূর থেকে যেভাবে আমাকে কটমটো করে দেখছিলেন, তাতে করে আঁচ করলাম এরপরও আমাকে সামনে পেলেই খুন করবে। মিসেস হাডসনের তৈরি 2 কাপ কড়া কফি আস্তে আস্তে ঢেলে দিলাম মিস বার্নেটের গলায়। কফির প্রভাবে আফিমের ঘোর কেটে গেল অল্প কিছুক্ষণের ভেতর। মিস বার্নেট সুস্থ হয়ে উঠে বসলেন। হোমস আর দেরি না করে তখনই ইন্সপেক্টর বেন্সকে একবার আসার জন্য চিঠি পাঠালো ওয়ার্নারের হাতে। ইন্সপেক্টর বেন্স আধ ঘন্টার মধ্যে এসে হাজির হলেন। মিস বার্নেটকে দেখেই হাসি মুখে হোমসকে জড়িয়ে ধরে বললেন, দেখুন তো কাণ্ড, যে যার আলাদা পথে চলবো বলে ঠিক করেছি, অথচ দুজনে একই পথে এগোচ্ছি, কিন্তু আগে টের পাইনি। তার মানে? মানে এই যে আমিও মিস্টার হেন্ডারসনের বাড়ির ওপর নজর রাখছিলাম। মিস বার্নেটকে আমি আপনার মতোই এতদিন খুঁজে বেরিয়েছি। আপনি ওর বাড়ির বাইরে ঝোপের ভেতর ঘাপটি মেরে বসে আছেন, আর ওদিকে আমি গাছের মগডালে বসে সব দেখছি। আপনার বরাত ভালো, আমার আগে আপনিই আসল সাক্ষীকে হাতে পেলেন। হ্যাঁ, মিস্টার হেন্ডারসনকে আপনি সন্দেহ করছিলেন বললেন, তাহলে গার্সিয়া রাধুনিকে ধরলেন কেন? এখানেই আমি আপনার চাইতে এক কদম এগিয়ে মিস্টার হোমস। হাইগেবেলের ওই পেল্লায় বাড়ির মালিকের আসল নাম আলাদা। হেন্ডারসন ছদ্মনাম নিয়ে ও এখানে লুকিয়েছিল এতদিন। লোকটা টের পেয়েছিল আমরা ওকে সন্দেহ করছি, ওর ওপর দিনরাত নজর রাখছি, তাই ওর নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে ওই রাক্ষসে চেহারা রাধুনিকে আটকে রেখেছিলাম। আপনাকে অভিনন্দন না জানিয়ে আমি পারছি না। ইন্সপেক্টর বেন্সের কাঁধে হাত রাখল হোমস। আমি আপনার উন্নতি কামনা করছি। হাইগেবেলের শয়তানগুলো পালিয়ে পার পাবে না মিস্টার হোমস। ইন্সপেক্টর বেন্স চাপা গলায় গর্জে উঠলেন, আমার লোকেরা ওদের পিছু নিয়েছে, শিগগিরই তারা খবর পাঠাবে। যাক, মিস বার্নেট এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন, এবার ওর ইজাহার বরণ লিখেই নি। তার আগে আপনি বলুন, হাইগেবেলের বাসিন্দা মিস্টার হেন্ডারসনের আসল পরিচয় কি? সান পেড্রোর নাম আশা করি আপনি শুনেছেন। উনি সেখানকার ভূতপূর্ব ডিরেক্টর ডন মুরিলো, যিনি সান পেড্রোর টাইগার নামেও পরিচিত ছিলেন। সান পেড্রোর টাইগার নাম শুনে গা শিউরে উঠল আমার। মধ্য আমেরিকায় অবস্থিত রাষ্ট্র সান পেড্রোর বাসিন্দা একসময় ডন মুরিলোর ভয়ে থরথর করে কাঁপত। অত্যাচার আর নির্বিচারে হত্যা, এই ছিল ডন মুরিলোর রাষ্ট্র শাসনের মূল মন্ত্র। অপার মনোবলের অধিকারী ডন মুরিলো ভয় কাকে বলে জানতো না, কিন্তু মানুষকে কখনো নির্মম অত্যাচার চালিয়ে অনন্তকাল জুতোর নিচে রেখে দিতে কেউ পারেনি। মুরিলোও পারল না। দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে একসময় রুখে দাঁড়ালো তার বিরুদ্ধে। তার অপশাসনের অবসান ঘটাতে গড়ে উঠল বিপ্লবী দল। সময় পাল্টাচ্ছে, আঁচ করে ডন মুরিলো দেশের সব ধনরত্ন জাহাজে তুলে 2 মে তাদের গভর্নর সেক্রেটারি আর অনুগত লোকদের নিয়ে দেশ ছেড়ে উধাও হলো। সশস্ত্র বিপ্লবীরা পরদিন প্রাসাদে হানা দিল, কিন্তু তারা জানতো না স্বেচ্ছাচারী মুরিলো আগের দিনই পালিয়ে গেছে দেশ ছেড়ে। তারপর আর তার নাম কেউ শোনেনি। সান পেড্রোর জাতীয় পতাকার রং সাদা আর সবুজ। বেন্সের ঠোঁটে বিজয়ের হাসি। আপনার নিশ্চয় মনে আছে মিস্টার হোমস, গার্সিয়াকে লেখা চিঠিতে এই 2টি রঙের উল্লেখ ছিল। আসলে তা ছিল প্রতিহিংসা পরায়ণ বিপ্লবীদের সংকেত, যাতে গার্সিয়া বুঝতে পারে চিঠিটা কারা পাঠিয়েছে। আপনি ঠিকই ধরেছেন, স্বাভাবিক গলায় মিস বার্নেট জানালেন।
দেশের সম্পদ নিয়ে ওই ডন মুরিলো প্যারিস, রোম, বার্সেলোনা আর মাদ্রিদে গিয়েছিল। এ খবর সান পেট্রোর বিপ্লবী দলের সদস্যরা পরে জানতে পেরেছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারল ওই ডন মুরিলো এদেশে হেল্ডারসন নামে লুকিয়ে আছে। আজ থেকে বছরখানেক আগে ওরা এই খবর পায়। তারা মুরিলোকে গোপনে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সে দিব্যি প্রাণে বেঁচে গেল। মাঝখান থেকে ওই বিপ্লবী দলের সদস্য গার্সিয়া নিজেই খুন হলো। তবে এও জানবেন, ডন মুরিলোর দিন চিরকাল একভাবে কাটবে না। একদিন তাকে প্রাণ দিয়ে নিজের পাপে প্রায়শ্চিত্ত করতেই হবে। একটা প্রশ্নের জবাব দিন মিস বার্নেট। হোমস প্রশ্ন করল, আপনি ডন মুরিলোর খপ্পরে পড়লেন কি করে? আমার স্বামী সেনর ভিক্টর ডোনাল্ডো ছিলেন লন্ডনে সান পেট্রোর রাষ্ট্রদূত। ডন মুরিলো তার দেশের প্রতিভাবান মানুষদের বেছে বেছে খুন করতে যাচ্ছে, যাতে তারা তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী না হয়ে দাঁড়াতে পারে। আমার স্বামীও ছিলেন একজন প্রতিভাবান মানুষ, আর সেই কারণেই মুরিলোর কোপদৃষ্টিতে পড়েন। আমার স্বামীকে সে ছুতো করে দেশের বাইরে আনে, তারপর একদিন বাড়িতে ডেকে পাঠায়। আমার স্বামী ডন মুরিলোর মতলব আজ করতে না পেরে বিশ্বাস করে তার বাড়িতে যান। সেখানে মুরিলো নিজে হাতে তাকে গুলি করে মারে। খুন করেই সে শান্ত হলো না, তার যাবতীয় বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করল। সব হারিয়ে আমি হলাম পথের ভিখিরি, কিন্তু বুকের ভিতর প্রতিহিংসার আগুন নানা দুঃখ দুর্দশার মধ্যেও জ্বালিয়ে রাখলাম। এর কিছুদিন বাদে সান পেট্রোতে জ্বলে উঠল বিপ্লবের আগুন। আমার মতো আরও যাদের সর্বনাশ করেছে মুরিলো, তারা এবার প্রতিশোধ নিতে একজোট হলো। বিপদের গন্ধ পেতেই দুই মেয়ে আর অনুচরদের নিয়ে দেশ ছেড়ে পালালো মুরিলো। সঙ্গে নিয়ে গেল দেশের যাবতীয় সম্পদ। দলের নির্দেশে আমি বহুদিন পরে আবার ফিরে এলাম ইংল্যান্ডে। অনেক চেষ্টা চরিত্র করে মুরিলোর মেয়েদের গভর্নেসের চাকরি দিয়ে ঢুকলাম তার বাড়িতে। মুরিলো বা তার অনুচরেরা গোড়ায় একবারের জন্যেও আমাকে সন্দেহ করেনি। এর আগে প্যারিসে একবার ওকে খুন করার চেষ্টা করেছিলাম, কিন্তু শয়তানটা সেবারেও বেঁচে গেছে। ইন্সপেক্টর বেন্স দ্রুত হাতে মিস বার্নেটের এজাহার লিখছেন। ঝড় কাটাবার পরে নির্মল আকাশের মতো হোমসের মুখ। গার্সিয়ার বাবা ছিলেন সান পেট্রোর এক নামকরা মানুষ। আমার স্বামীর মতন তিনিও মুরিলোর হাতে প্রাণ দেন। গার্সিয়া নিজেও ছিল আমাদের বিপ্লবী দলের সদস্য, আর দুজন সদস্যকে নিয়ে সে এখানে এসেছিল ডন মুরিলোকে খুন করার দায়িত্ব নিতে। কিন্তু মুরিলো সবসময় আসন্ন বিপদের গন্ধ পেত। সান পেট্রোর বিপ্লবীরা তাকে খুন করার উদ্দেশ্যে ইংল্যান্ডে এসেছিল। সেই খবরও কিভাবে যেন জানতে পেরেছিল সে। প্রাণের ভয়ে এক এক রাতে বাড়ির এক ঘরে রাত কাটাতে লাগলো সে। দিনের বেলা সেক্রেটারি লুকাস কুকুরের মতো সবসময় তার পায়ে পায়ে ঘোরে। খুন করার পক্ষে আদর্শ সময় হচ্ছে গভীর রাত। একদিন রাতে মুরিলোকে খুন করার মতলব করলাম, কিন্তু কোন পথে বাড়িতে ঢুকতে হবে সব উল্লেখ করলাম একটা চিঠিতে, সংকেতের ভাষায়। কিন্তু মুরিলোর সেক্রেটারি লোপেজ যে পিছনেই দাঁড়িয়ে আছে তা আগে খেয়াল করিনি। চিঠি লেখা শেষ হতে সে পেছন থেকে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। ডন মুরিলোর কাছে টানতে টানতে নিয়ে গেল আমায়। গুপ্তঘাতকদের নাম জানার জন্য মুরিলো আর লোপেজ অমানসিক অত্যাচার চালালো আমার উপর। আমার হাত মুচড়ে ভেঙে দিতে উদ্যত হলো। প্রচণ্ড যন্ত্রণা সইতে না পেরে গার্সিয়ার নামটা একসময় বেরিয়ে এলো আমার মুখ থেকে। তখনও আমি টেরই পাইনি। ওরা গার্সিয়াকে খুন করে তারপর আমার খুন করার মতলব এঁটেছে। টের পেলে হাত ভেঙে গেলেও আমি ওর নাম কোনোদিনও বলতাম না।
আমার লেখা সেই চিঠি খামে ভরল মুরিলোর সেক্রেটারি। শার্টের আস্তিনের বোতাম গালার ওপর সিলমোহর করলো। তারপর সেটা চাকরের হাত দিয়ে পাঠালো গার্সিয়ার বাড়িতে। গার্সিয়ার সেই চিঠি পেয়ে এসে হাজির হলো। শয়তান ডল মুরিলো তাকে খুন করলো। তারপর তার মৃতদেহ ফেলে দিল বাড়ির বাইরের ঝোপের ভিতর। এরপর শুরু হলো আমার উপর নির্মম অত্যাচার। আমাকে খেতে না দিয়ে ঘরের ভিতর আটকে রাখলো। যখন তখন ছুরি দিয়ে খুঁচিয়ে আমার পিঠ ক্ষত বিক্ষত করতে লাগলো। কদিন একটানা উপোস। আজ দুপুরে ওরা আমায় পেট ভরে খাওয়ালো। খাওয়ানো শেষ হলে বুঝলাম খাবারে আফিম মেশানো ছিল। পুরো জ্ঞান না হারালেও একটা আচ্ছন্ন ভাব আমায় পেয়ে বসলো। সেই অবস্থায় ওরা আমায় গাড়িতে তুললো। কিছু দূর যাবার পর একবার হুঁশ হলো। জানলা দিয়ে মুখ বের করে চেঁচাতে গেলাম। সঙ্গে সঙ্গে মুরিলোর কুকুর লোপেজ এক রাশ ন্যাকড়া গুজে দিল আমার মুখে। স্টেশনে নিয়ে এসে ওরা আমায় হাঁটিয়ে টেনে ওঠালো। তখন দস্তাদস্তি করে লাফিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। এই ভদ্রলোক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। ইনি আমাকে প্ল্যাটফর্মে পাজা গলা করে তুলে তারপর স্টেশনের বাইরে ছুটতে বেরিয়ে এলেন। তারপর একটা গাড়িতে তুললেন। ওনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই। ঈশ্বর শেষ পর্যন্ত আমায় এই শয়তানদের হাত থেকে বাঁচিয়েছেন। এখন ওরা আমায় কিচ্ছু করতে পারবে না। সত্যি বিশ্বাস করতে পারছি না আমি। এখন আমি স্বাধীন, মুক্তি। বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। অবশেষে হোমসি নীরবতা ভেঙে বলল, পুলিশের কাজ মিটল ঠিকই, কিন্তু এইবার শুরু হবে আইনের কাজ। সে তো বটেই। হাই গেবেলের মিস্টার হেল্ডারসন আর তার চেলা চামুন্ডাদের সবাইকে গ্রেপ্তার করে আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্ব এইবার চাপলো আমার কাঁধে। আর তার আগে আমি শান্তিতে ঘুমোতে পারবো না। কিন্তু বিধাতা ইন্সপেক্টর বেন্সের বাসনা এত সহজে পূরণ করতে চাইলেন না। বেন্সও ছাড়বার লোক নন। ফেরারি মুরিলো ওরফে হেল্ডারসনের সঙ্গে তার লুকোচুরি খেলা শুরু হলো। একবার উনি প্রায় কবজা করে এনেছিলেন তাকে, কিন্তু শেষ মুহূর্তে পুলিশের তাড়া খেয়ে মুরিলো একটা বাড়িতে ঢুকে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। এর মাস ছয়েক বাদে ইন্সপেক্টর বেন্স দুটো মৃতদেহের ফটো নিয়ে এলেন হোমসের কাছে। ওর মুখ থেকেই শুনলাম স্পেনের রাজধানী মাদ্রিদের এক হোটেলে মাল্টারভার মার্কুইস এবং তার সেক্রেটারি সেনর রুলি খুন হয়েছেন অজ্ঞাত আততায়ীদের হাতে। ওই ফটো দুটি তাদেরই মৃতদেহের। ফটো দেখে সান পেড্রো টাইগার নামে পরিচিত ডন মুরিলো ও তার সেক্রেটারি লোপেজকে শনাক্ত করতে অসুবিধা হলো না। সান পেড্রো বিপ্লবীদের প্রতিহিংসা এইভাবেই পূরণ হলো। এত কাণ্ডের শেষেও একটা বিষয় কিন্তু পরিষ্কার হলো না হোমস। গার্সিয়া খুন হওয়ার পরে ওর রাঁধুনিটা ফিরে এলো কেন? আচ্ছা, গার্সিয়ার রান্নাঘরে তল্লাশি চালিয়ে একটা কিস্ত্রিত মূর্তি পেয়েছিলাম, আশা করি মনে আছে। হোমস জবাব দিল, রাঁধুনিটা আসলে সান পেড্রোর গভীর জঙ্গলের আদিবাসী, যে এখনো সভ্যতার আলো দেখেনি। ওই মূর্তিটা ছিল তার দেবতা। সে ওটা পুজো করত। বাড়ি ছেড়ে পালানোর সময় মূর্তিটা কোনো কারণে সে নিয়ে যেতে পারেনি। তাই সেটা নিয়ে যেতে পরের দিন আবার ফিরে আসে, কিন্তু রান্নাঘরে কনস্টেবল ওয়াল্টার্সকে দেখে ঘাবড়ে গিয়ে পালিয়ে যায়। তাকে দেখে আবার ওয়াল্টার্সও নিজেও ঘাবড়ে যায়, ধরে নেয় যে সে মানুষ নয়, ভূত বা দত্তিদানব। 3 দিন বাদে মুলাটো আবার মূর্তিটা নিয়ে যেতে ফিরে আসে। ইন্সপেক্টর বেন্স সেই দিন ধরে ফেলেন তাকে। বলো, আর কিছু বোঝার আছে? তাহলে রান্নাঘরে গলা ছেঁড়া মুড়ো, গামলা ভর্তি রক্ত আর পুরা হাড়গোড়, এসবের অর্থ কি? একটু আগেই বলেছি গার্সিয়ার মুলাটো রাঁধুনি জঙ্গলের আদিবাসী। বন্ধুবর মুখ টিপে হাসল। আসলে আদিবাসীরা ভূত প্রেত উপাসনা করে। তাদের খুশি করতে নানা রকম পাখি, ছাগল, এমনকি মানুষ পর্যন্ত বলি দেয়।
একই উদ্দেশ্যে রান্নাঘরে সে মোড়কের পালক ছিঁড়ে তাকে নিজের দেবতার কাছে বলি দিয়েছিল। বড় বড় চোখ করে দেখছো কি? ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে অবসর সময় এই নিয়ে আমি বিস্তর পড়াশোনা করেছি, সব লিখে এনেছি। এই দেখ। বলে পকেট থেকে একটা নোট বই বের করলো হোমস। তাহলে দেখতেই পাচ্ছ ডাক্তার, অদ্ভুত, সাংঘাতিক, ভয়ানক এসব শব্দের অর্থ কখনো একই হয়ে দাঁড়ায়। শুনছিলেন শার্লক হোমস কাহিনী অবলম্বনে দি অ্যাডভেঞ্চার অফ উইস্টেরিয়া লজ। গল্প পাঠে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে হোমস ও মিস্টার বেন্সের চরিত্রে রাজদীপ, মিস্টার অ্যাকেলস, রাজু আঙ্কেল, গ্রেকশন, স্বপন, ওয়াল্টার্স ও ওয়ার্নারের চরিত্রে দেবাশিস, মিস বার্নেট, কাকলি। গল্প পাঠে ও ডক্টর ওয়াটসনের চরিত্রে আমি স্বর্ণদীপ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দি নাইট অফ থ্রিলস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।